Hello everyone, welcome to Learn Today. Learn Today for the better future. আপনাদের সকলকে স্বাগত জানাই Learn Today for TET in Bengali এই ইউটিউব প্ল্যাটফর্মে। ইন্টারনেট এবং আরও বেশ কিছু সমস্যার জন্য আমি কিছুদিনের জন্য ভিডিও ক্লাস হয়তো দিতে পারিনি, কিন্তু আশা করছি আজ থেকে আমরা রেগুলার বেসিকে কিন্তু এই ক্লাস করে নিতে পারবো। আজকে একটু সার্কামস্ট্যান্সেস এমনই রয়েছে, আমি নেই আমার নিজের বাড়িতে, তো সেখানে একটু পারিপার্শ্বিক পরিস্থিতির সমস্যা আসতে পারে, নানা ধরনের আওয়াজ ইত্যাদি হতে পারে। আজ বৃষ্টিও হচ্ছে, বাইরে প্রচুর, তারও আওয়াজ থাকছে। তো যাই হোক, বাইরের যে কোনো ব্যাকগ্রাউন্ডের এই আওয়াজগুলোকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ভেবে নিয়ে একটু ইগনোর করে যাও। আজকের দিনটা একটু কষ্ট করে এই ক্লাসটা করে নাও। আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করে নেব সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থেকে। যে 10টা প্রশ্ন থাকছে সেই 10টা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সুতরাং ক্লাস মিস করো না, প্রত্যেকেই কিন্তু শুনো। ব্যাকগ্রাউন্ডের টুকটাক আওয়াজ বা টুকটাক নয়েজকে একটু আজকের জন্য কনসিডার করো, একটু ইগনোর করে যেও। শুরু করছি আজকের ডেলি ডোজ। আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। শিশুর বিকাশ শুরু হয় কবে থেকে? জন্মের পর, কিশোর অবস্থায়, বাল্যকালে না গর্ভকালে? এর উত্তর কিন্তু আমরা সকলেই সহজেই পারবো, তার কারণ আমাদেরই কিন্তু চ্যানেলে অলরেডি আমি কিন্তু সিডিপির একটা সিরিজ শুরু করেছি, যার ক্লাস 1 গত রোববার কিন্তু গেছে। তো সেখানে কিন্তু আমরা বিকাশ সম্পর্কিত, বৃদ্ধি বিকাশ সম্পর্কিত প্রাথমিক ধারণার ডিটেলসে আলোচনা করে নিয়েছি। সুতরাং সেই ভিডিওটা দেখার পর আর এই উত্তর নিয়ে, এই প্রশ্নের উত্তর নিয়ে আর কোনো কনফিউশন থাকতেই পারে না, তাই তো? তাহলে বিকাশ কবে থেকে শুরু হয়? অবশ্যই গর্ভকাল থেকে। তার কারণ আমরা জানি যে বিকাশ কিন্তু, বৃদ্ধি যেটা হচ্ছে শারীরিক পরিবর্তন, বিকাশ কিন্তু তা নয়। বিকাশ হচ্ছে সারা জীবনব্যাপী প্রক্রিয়া, যার ব্যাপ্তি হচ্ছে গর্ভাবস্থা থেকে কবর পর্যন্ত। কবর পর্যন্ত মিন্স কি একদম কবরে যাওয়া পর্যন্ত, সেরকম তো আর নয়। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে মৃত্যুর আগের পর্যন্ত। মৃত্যুর কিন্তু পূর্ব পর্যন্ত আমাদের বিকাশ চলতে থাকে। বিকাশ কাকে বলে? বৃদ্ধি যেমন শারীরিক পরিবর্তন, বিকাশ কিন্তু শুধুমাত্র শারীরিক পরিবর্তন নয়, শারীরিক, মানসিক সমস্ত দিক থেকে যে পরিবর্তনটা আসে সেটাই কিন্তু বিকাশের মধ্যে পড়ছে। সুতরাং পরিণমনের সঙ্গে সঙ্গে বৃদ্ধি যেমন করে শেষ হয়ে যায়, তেমন কিন্তু বিকাশের ক্ষেত্রে ঘটে না। বিকাশ কিন্তু সারা জীবন ব্যাপী চলতে থাকে। ঠিক আছে, চলে যাচ্ছে পরের প্রশ্নে। জেন্ডার ইকুয়ালিটির নিয়ম অনুসারে ছেলে বা মেয়ে সন্তান হয় মাতা পিতার মতো, মাতা পিতা থেকে আলাদা হয়, না কিছুটা আলাদা হয়, না কিছুটা সমান হয়? জেন্ডার ইকুয়ালিটি বলা বাহুল্য জেন্ডার ইনইকুয়ালিটি, এটা নিয়ে কিন্তু আমরা অনেক বেশি আলোচনা বা চর্চা করে থাকি, তাই তো? লিঙ্গ বৈষম্য, যেটা কিন্তু আমাদের সমাজের একটা অত্যন্ত সমস্যা, অত্যন্ত বড় সমস্যা। তাই এটা কিন্তু আমাদের পাঠ্যের মধ্যে, আমাদের কারিকুলামের মধ্যে ইনক্লুড করা কিন্তু হয়েছে। তাই এখানে কিন্তু আমরা জেন্ডার ইকুয়ালিটির কথা বলছি। জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ যেখানে ছেলে বা মেয়ে কোনো জেন্ডারকেই ইনইকুয়াল, অসমান ভাবা হয় না। ঠিক আছে, তাহলে জেন্ডার ইকুয়ালিটি যদি নিয়ম দেখা হয়, তাহলে ছেলে বা মেয়ে সন্তান এক্ষেত্রে কি হবে? মাতা পিতার মতো হবে না, সেটা কিন্তু একেবারেই হবে না। তার কারণ মাতা পিতার মতো ছেলে বা মেয়ে সন্তান হবে কি হবে না, সেটা জেন্ডার ইকুয়ালিটির রুলের ওপর ডিপেন্ড করে না, তাই তো? সেটা বংশগতির নিয়মের ওপর ডিপেন্ড করে, সেটা কিন্তু আলাদা। মাতা পিতার থেকে আলাদা না, সেটাও কিন্তু ডিপেন্ড করছে না, এটা সম্পূর্ণ বংশগতির ওপর ডিপেন্ড করে। জেন্ডার ইকুয়ালিটির সাথে কোনোভাবে রিলেটেড নয়। কিছুটা আলাদা না কিছুটা সমান, অর্থাৎ ছেলে বা মেয়ে কিছুটা আলাদা হয় না কিছুটা সমান হয়? উত্তর কি হবে? উত্তর অবশ্যই জেন্ডার ইকুয়ালিটির কথা বলছে। সুতরাং আমরা চোখ বুঝে লিখে দেবো কি কিছুটা সমান, অর্থাৎ সমান যেখানেই থাকবে সেটাই কিন্তু আমাদের জেন্ডার ইকুয়ালিটির অ্যান্সার হয়ে যাবে। আমাদের সমাজে কিন্তু সত্যি একটা খুব বড় সমস্যা, ভীষণ বড় সমস্যা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। তার কারণ হচ্ছে আমাদের চাকরির ক্ষেত্রে, কখনো কখনো স্কুলে, অবশ্যই বিদ্যালয় বা স্কুলে, তারপরে হচ্ছে বাড়িতে, গৃহেও কিন্তু
আমরা এই ধরনের জেন্ডার ইনইকুয়ালিটি সম্পর্কিত ব্যবহার দেখতে পাই। জেন্ডার ইনইকুয়ালিটি অর্থাৎ বৈষম্যমূলক একটা ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই প্রত্যেকের ক্ষেত্রে। কীরকমভাবে দেখতে পাই? যে একটা বাচ্চা জন্মানোর পর সে ছেলে হলে কিন্তু তাদেরকে কি করা হয়? আলাদা চোখে দেখা হয়, আর মেয়ে হলে তাদের আলাদা চোখে দেখা হয়। সুতরাং পরিবারের মধ্যে থেকে যদি কোনো মেয়ে শিশু সন্তান দেখতে পায় তার অপর কোনো ভাইয়ের ক্ষেত্রে তার তুলনায় আলাদা ব্যবহার করা হচ্ছে, তারা আলাদা করে কোনো প্রায়োরিটি পাচ্ছে, সেই মেয়েটা কিন্তু শিশু অবস্থা থেকে, শৈশব অবস্থা থেকেই কিন্তু জেন্ডার ইনইকুয়ালিটির শিকার হয়ে যায়, যেটা আমাদের সমাজের সত্যি একটা বড় সমস্যা। এছাড়া পরবর্তীকালে সে যখন বিদ্যালয়ে যাচ্ছে সেখানেও কিন্তু নানা ধরনের ধারণার সে শিকার হচ্ছে। স্কুলে কিন্তু অনেক সময় অনেক টিচাররাই কিন্তু এই ধরনের কথাবার্তা আগে পূর্বে কিন্তু বলে থাকতো, পূর্বে এই ধরনের ধারণা তাদের মধ্যে থাকতো যে ম্যাথস বা অঙ্ক বা সায়েন্স এই ধরনের সাবজেক্ট কিন্তু শুধুমাত্র ছেলেরাই ভালো করতে পারবে, আর মেয়ে মানেই সে আর্টসে পড়বে। এটা কিন্তু অবশ্যই একটা জেন্ডার ইনইকুয়ালিটির বড় উদাহরণ, তাই তো? আবার বাইরে যারা আউটডোর গেম খেলতে যাবে, যেখানে একটা স্কুলে ছেলে মেয়ে উভয়ই রয়েছে, আউটডোর গেমের ক্ষেত্রে কিন্তু ছেলেরা আগে প্রাধান্য পায়, তাই তো? অন্যদিকে মেয়েরা কিন্তু প্রাধান্য পাচ্ছে না। সুতরাং একটা সমাজে এই ধরনেরই কিন্তু আমরা চিত্র দেখতে পাই সব সময়ের ক্ষেত্রে। অন্যদিকে চাকরির ক্ষেত্রেও সে যখন যাচ্ছে বড় হয়ে, সেখানেও কিন্তু দেখতে ছেলেরা আলাদা করে কোনো কিন্তু অ্যাডভান্টেজ পায়, মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনেক সময়তেই এই অ্যাডভান্টেজ থাকে না। আচ্ছা, এখানে একটা বড় কথা কিন্তু বলে নেওয়া দরকার। জেন্ডার কথাটা কিন্তু অবশ্যই এটা সম্পূর্ণভাবে সমাজ নির্মিত। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণভাবে সমাজ নির্মিত। জেন্ডার সামাজিক দিক থেকে যখন কোনো বৈষম্য করা হয় তখন কিন্তু সেটাকে জেন্ডার বলা হয়। সামাজিক দিক থেকে যখন লিঙ্গগত বৈষম্য করা হয় তাকে কিন্তু আমরা জেন্ডার বলি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়? অবশ্যই, প্রত্যেক শিক্ষার্থী কিন্তু আলাদা, অর্থাৎ কি আমরা একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস দেখতে পাই প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে। সেই জন্য শিক্ষক কি করবেন? শিক্ষণে সমহারে অগ্রসর হওয়ার ব্যাপারে জোর দেবেন। শিক্ষণে সমহারে মানে লার্নিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ সকলে যাতে সমানভাবে এগিয়ে যায় সেটাতে জোর দেবেন, না বৈচিত্র্যপূর্ণ শিক্ষণ অভিজ্ঞতার ব্যবস্থা করবেন, নাকি নানা ধরনের বিচিত্রপূর্ণ শিক্ষণ অভিজ্ঞতার একটা ব্যবস্থা করবেন, নাকি কঠোর শৃঙ্খলা আরোপ করবেন বা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করবেন? অবশ্যই পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা, অর্থাৎ এই ধরনের ইভ্যালুয়েশনের কোনো মানে হয় না। কঠোর শৃঙ্খলা তো কখনোই আমাদের আধুনিক ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার একটা কোনো রকমভাবে বৈশিষ্ট্য হতে পারে না, সেটা ব্যক্তিগত পার্থক্যের দিক থেকেই হোক বা যে কোনো ব্যবস্থাতেই হোক না কেন। বৈচিত্র্যপূর্ণ শিক্ষণ না শিক্ষণ সমহারের অগ্রসর হওয়ার ব্যাপারে জোর দেবেন, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন থেকে যাচ্ছে। আচ্ছা, শিক্ষণের সমহারে অগ্রসর হওয়ার ব্যাপারে অবশ্যই আমাদের কিন্তু যাতে সকল দিক থেকে শিক্ষণ ঠিকঠাকভাবে হয়, সমান হারে হয়, সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত। কিন্তু এখানে প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলছে ব্যক্তিগত পার্থক্যের নিরিখে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের কথা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। কখনোই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস যখন থাকবে তখন শিক্ষণ সমহার হতেই হবে। যে পারছে না তাকে একেবারে সাংঘাতিক রকমের সমস্যা তৈরি করে ফেলতে হবে, তা কিন্তু করলে হবে না। সমহারে শিক্ষণ হওয়ার ব্যাপারে একদম জোর দেওয়া, কোনো জিনিসই কিন্তু আসলে জোর দেওয়া এই শব্দটা কিন্তু আমাদের শিক্ষা জগতের সঙ্গে এখন আর কোনোভাবে মানানসই নয়। ঠিক আছে, জোর করে কোনো জিনিস, আমরা জয়ফুল লার্নিংয়ে বিশ্বাসী, তাই তো? জোর দিয়ে কোনো জিনিস করানো কিন্তু একেবারেই উচিত হবে না। সুতরাং একটাই অপশন পড়ে থাকছে, উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে 2, বৈচিত্র্যপূর্ণ শিক্ষণ অভিজ্ঞতার ব্যবস্থা করবেন। অবশ্যই আমরা যদি সকলের কথা, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ শিক্ষণ আনি, অর্থাৎ আমরা বিভিন্ন টিএলএম ইউজ করছি, সেখানে হয়তো কেউ গানে ইন্টারেস্টেড, কেউ নাচে ইন্টারেস্টেড, কেউ নাটকে ইন্টারেস্টেড, কেউ ছবিতে ইন্টারেস্টেড অর্থাৎ আঁকতে ইন্টারেস্টেড,
এই সমস্ত কিছু যদি আমরা শিখনের ক্ষেত্রে ব্যবহার করি, বিভিন্ন টিএলএম, বিভিন্ন আমাদের যে পারিপার্শ্বিক যেগুলো রয়েছে সেই সাহায্য বা হেল্পগুলো যদি আমরা নিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই বৈচিত্র্যপূর্ণ শিখনের মধ্যে দিয়ে যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সগুলো অনেকের মধ্যে রয়েছে, তারা কিন্তু সেগুলো কাটিয়ে উঠে অনেকটাই শিখনের সমাহার নিয়ে যেতে পারছে। তবে আমরা জোর যদি করি শিখনের সমাহার নিয়ে যাওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু কখনোই সেটা আর ফ্রুটফুল হবে না। এখন আমরা দেখব ব্যক্তিগত পার্থক্য। ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সম্পর্কিত একটু জেনে নেব। ব্যক্তিগত পার্থক্য কিন্তু একটা চিরন্তন পার্থক্য। হ্যাঁ, এটা কিন্তু অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটা শুধু সময়ের জন্য নয়, কিন্তু যে এই সময়ে ব্যক্তিগত পার্থক্য অত্যন্ত বেড়ে গেছে এরকম কিন্তু হয় না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু এই ব্যক্তিগত পার্থক্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের প্রভাব তো লক্ষ্য করাই যায়। তার কারণ হচ্ছে যে একজন অনেক ভালো হয়তো ড্রয়িং করতে পারে, আরেকজন হয়তো অনেক ভালো নাচ করতে পারে। ব্যক্তিগত পার্থক্য কিন্তু থাকে, যে মানে এ ব্যক্তি যদি খুব ভালো ড্রয়িং পারে, বি ব্যক্তি যদি আরও ভালো ড্রয়িং পারে, তাহলেও কিন্তু দুজনেই ভালো ড্রয়িং পারছে, কিন্তু দুজনের ড্রয়িংয়ের পদ্ধতিগতভাবে বা তাদের স্ট্রোক বা ইত্যাদি যদি সার্বিকভাবে আর কি দেখা যায়, তাহলে কিন্তু দেখা যাবে দুজনের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। এটাই কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। আর আমাদের এখনকার বিষয় যেহেতু সিডিপি অর্থাৎ টিচিং লার্নিং প্রসেস আমাদের এক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দেওয়া এই দুটোর মধ্যেও কিন্তু আমরা একটা ব্যক্তিগত পার্থক্য খুঁজে পাই। তার কারণ দুজন শিক্ষক যদি দুজনেই একই সাবজেক্ট খুব ভালোভাবে পড়িয়ে থাকেন, তাহলেও কিন্তু আমরা দেখব যে কিছু স্টুডেন্ট একজনের পড়ানো অনেক বেশি প্রেফার করছে, কিছু স্টুডেন্ট অন্যজনের পড়ানো অনেক বেশি প্রেফার করছে। ব্যক্তিগত পার্থক্য কিন্তু থাকেই, ঠিক আছে? আর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তো থাকবেই, তার কারণ সব স্টুডেন্ট যে সমান হবে, সকল ছাত্রছাত্রী যে সমান হবে সেটা কিন্তু নয়, তাই তো? আচ্ছা, কার্টার বি গুড তার শিক্ষার অভিধান গ্রন্থে এইরকমভাবে উক্তিগুলো যখন মানে কথাগুলো যখন আসে, তখন কিন্তু তাদের বইয়ের নামগুলো আসে। আর বইয়ের নামগুলো যখনই আসবে তখনই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সব থেকে ভালো পড়তে বসার সময় সবসময় একটা ডায়েরি কাছে রাখা, এবং আমাদের পড়তে পড়তে বিভিন্ন তথ্য পড়তে পড়তে যখনই কোনো ব্যক্তি এবং তার বইয়ের নাম আসে, তখন যেন আমরা খাতার মধ্যে একটু জাস্ট নোট করে রাখি। এখানে যেমন আমরা পেলাম কার্টার বি গুডের বইয়ের নামটা কি, শিক্ষার অভিধান, তাই তো? সাধারণভাবে বইয়ের নাম সেইভাবে এখনো অবধি ওয়েস্ট বেঙ্গল টেটে দেয়নি, কিন্তু দিলে কোনো রকম প্রতিবাদ করার জায়গা কিন্তু থাকবে না। সেখান থেকে কিন্তু আমরা দুটো ব্যক্তিগত পার্থক্য সম্পর্কিত দুটো বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখে নিচ্ছি। সেটা কি, কোনো একটি বা একাধিক বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে ব্যক্তি সকলের মধ্যে যে পার্থক্য বা বৈষম্য দেখা যায় তাকে ব্যক্তিগত পার্থক্য বলে। হ্যাঁ, কোনো একটি বা একাধিক বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে। ব্যক্তিগত পার্থক্য তো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম পার্থক্য তো থাকবেই, কিন্তু একটি বা একাধিক বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে, ঠিক আছে? কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য যদি থাকে, সেই পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ক্যাটাগরি যদি থাকে, সেই ক্যাটাগরির ভিত্তিতে যখন আমরা পার্থক্য খুঁজে পাই, তাকেই কিন্তু ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস বলবো। আর ব্যক্তিগত পার্থক্য বলতে বোঝায় কি, যে সেই সব পার্থক্যের সমষ্টি যা একজন ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির পার্থক্য ঘটায়। আর এই পার্থক্যটা কিসের ভিত্তিতে ঘটাবে? কোনো একটি নির্দিষ্ট বা একাধিক বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে, ঠিক আছে? দুজনের মধ্যে যে পার্থক্য হবে সেই পার্থক্যের ক্যাটাগরিটা কিন্তু নির্দিষ্ট থাকবেই। ওকে, চলে যাচ্ছে পরের প্রশ্নে। একজন শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষণের স্টাইল অনুযায়ী বৈচিত্র্যপূর্ণ কাজের ব্যবস্থা করবেন। তিনি প্রভাবিত হয়েছেন কার দ্বারা? পিয়াজের বৌদ্ধিক বিকাশ তত্ত্বের দ্বারা, কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের দ্বারা, না গার্ডেনারের বহুবুদ্ধি তত্ত্বের দ্বারা, কিংবা ভাইগটস্কির সমাজ সংস্কৃতি তত্ত্ব? কোনটা হবে? পিয়াজের বৌদ্ধিক বিকাশের তত্ত্ব, এটা আমরা দেখেছি, এটার 4টে স্টেজ থাকে, তাই তো? এটা 4টে স্টেজ থাকে, এবং এটা কিন্তু সম্পূর্ণরূপে বয়স অনুযায়ী যে বিকাশ ঘটছে, বৌদ্ধিক বিকাশ ঘটছে, সেটার উপর কিন্তু নির্ভর করে গড়ে উঠেছে। সুতরাং
এখানে যে একজন শিক্ষক শিক্ষার্থীদের শিখনের স্টাইল অনুযায়ী এখানে শিখন বা লার্নিংয়ের কোনো কিন্তু সম্পর্ক নেই। এর সম্পর্ক বরং রয়েছে কিসের ওপর? ডেভেলপমেন্ট বা বিকাশের ওপর। ঠিক আছে, বিকাশের তত্ত্ব কথাটা বলেই দিয়েছে। ওকে, আচ্ছা, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব, এখানেও কিন্তু আমাদের মরাল ডেভেলপমেন্টের কথা কিন্তু কোহলবার্গ বলেছেন এবং সেই তত্ত্বের মধ্যে বেশ কিছু ভাগও দিয়েছেন, সবটাই মরাল ডেভেলপমেন্টের ওপর অনুসারী। সেখানে কিন্তু শিখনের সঙ্গে সেইভাবে কিন্তু মরাল ডেভেলপমেন্ট, যেটা আমাদের এখানে প্রশ্ন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের শিখনের স্টাইল অনুযায়ী বৈচিত্র্যপূর্ণ কাজের ব্যবস্থা করবেন, সেটা কিন্তু নৈতিক বিকাশের তত্ত্বের মধ্যে আমরা দেখতে পারি না। অন্যদিকে ভাইগটস্কির সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব, যেখানে কিন্তু সমাজ থেকে একজন শিশু সমাজ থেকে যা কিছু জিনিস শেখার সেটা শেখে সমাজের এমকেও, অর্থাৎ মোর নলেজেবল আদার, অর্থাৎ কোনো একজন ব্যক্তি তার থেকে কোনো একটি বিষয় অনেক বেশি জানা কোনো ব্যক্তির কাছ থেকে যখন সে কিছু শেখে, অর্থাৎ তার সাহায্যে যখন সে কিছু শেখে, সেই শেখার পদ্ধতিটা কিন্তু ভাইগটস্কি তার সামাজিক সাংস্কৃতিক তত্ত্বের মধ্যে কিন্তু বর্ণনা করেছেন। এবং কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যখন একজনের থেকে আরেকজন বেশি জানে, তাকে কিন্তু বলা হয় মোর নলেজেবল আদার বা MKO। হ্যাঁ, সে কিন্তু একটু সাহায্য করে যে ব্যক্তি শিখছে, যে ব্যক্তি লার্নিং করছে, তাকে কিন্তু সামান্য সাহায্য করে তার শেখার ক্ষেত্রে। সেটাকে কি বলা হয় না? স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, স্ক্যাফোল্ডিং বলা হয়। তো যাই হোক, ভাইগটস্কি সমাজ সাংস্কৃতিক তত্ত্ব যেটা দেখছি, সেখানেও কিন্তু আমাদের শিখনের ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা তিনি কিন্তু বলে যাননি। তাহলে পিঁয়াজের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই না যে বৈচিত্র্যপূর্ণ কাজের ব্যবস্থা করার দরকার শিখনের জন্য, সে কথা তিনি বলেছেন আলাদা করে, সেটা কিন্তু আমরা দেখিনি। অন্যদিকে নৈতিক বিকাশের তত্ত্বের মধ্যেও কিন্তু এই ধরনের কোনো কথা দেখিনি, ভাইগটস্কির সমাজ সাংস্কৃতিক তত্ত্বের মধ্যেও কিন্তু এই কথা দেখিনি। অবশ্যই যেটা পড়ে থাকছে সেটাই হবে অ্যান্সার, কি? গার্নারের বহুবিধ বুদ্ধির তত্ত্ব। ঠিক আছে, গার্নারের বহুবিধ বুদ্ধির তত্ত্ব থেকে কিন্তু আমরা এই ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারি বা জানতে পারি। এই বহুবিধ বুদ্ধির তত্ত্ব সম্পর্কে একবার জাস্ট দেখে নিই। এই বহুবিধ বুদ্ধির তত্ত্বের মধ্যে কিন্তু তিনি প্রায় 8টা তত্ত্বের কথা তিনি বলেছেন। প্রথমে বলেছিলেন 7টা, তার পরবর্তীকালে কিন্তু একটা বেড়ে গিয়ে হয়ে গেছে 8টা, টোটাল 8টা তত্ত্ব। ঠিক আছে, তিনি কি বলেছেন যে প্রত্যেক মানুষের মধ্যে 8 ধরনের বুদ্ধি কিন্তু থাকে, যেমন হচ্ছে স্থানিক বুদ্ধি বা ভিজুয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, অর্থাৎ কি এই ধরনের বুদ্ধির দ্বারা ব্যক্তি স্থান সংক্রান্ত ধারণাকে মানসিক দিক থেকে প্রকাশ করতে পারে এবং ত্রিমাত্রিকভাবে চিন্তা করতে পারে। স্থান সংক্রান্ত মানে কোনো একটা জায়গা দেখছে যে সেই এরিয়া সম্পর্কিত একটা ধারণা করতে পারে, এবং ত্রিমাত্রিকভাবে মানে 3 ডাইমেনশন দিক থেকে কিন্তু সে চিন্তা ভাবনা করতে পারে। সাধারণত চিত্রশিল্পী, বাস্তুকার, নাবিক প্রভৃতিদের কিন্তু এই ধরনের বুদ্ধি বেশি থাকে। আমরা এখানে চিত্রশিল্পীর একটা ছবি দেখতেই পাচ্ছি, এছাড়া বাস্তুকার এবং নাবিক এদের মধ্যে কিন্তু এই স্থানিক বুদ্ধির অতিরিক্ত প্রভাব দেখতে পাওয়া যায়, অর্থাৎ এদের এই ধরনের বুদ্ধি কিন্তু বেশি থাকে। এরপর হচ্ছে গতি ও শারীরবৃত্তীয় বুদ্ধি, অন্যদিকে যেটাকে আমরা ইংরেজিতে বলি বডি বা কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। অবশ্যই আমরা বুঝতেই পারছি এটা কি ধরনের বুদ্ধির কথা বলা হয়েছে। যখন কোনো কিছু তৈরি করতে বা সমস্যা সমাধান করতে গিয়ে শরীরের কোনো অংশ বা কিছু অংশ ব্যবহার করতে হয়, সেই সব কাজের জন্য কিন্তু এই ধরনের বুদ্ধি প্রয়োজন হয়। যেমন খেলোয়াড়, নৃত্যশিল্পী, মেডিকেল সার্জন, তারা কিন্তু এই ধরনের বুদ্ধির অধিকারী হয়ে থাকে। বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা কি দেখলাম? আন্তঃব্যক্তি বা ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, আন্তঃব্যক্তি বুদ্ধি বা ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। এই ধরনের বুদ্ধি কিন্তু আমরা দেখতে পাই কাদের মধ্যে? শিক্ষকদের মধ্যে, যারা মনোবিদ হয় তাদের মধ্যে কিন্তু এই ধরনের বুদ্ধি আমরা দেখতে পাই। অর্থাৎ কি এখানে কিন্তু একটুখানি ইংরাজিটা দেখলে আমাদের খুব সুবিধা হয়। ইন্টারপার্সোনাল, আমরা এখানে কিন্তু একজন কাউন্সিলরকে দেখতে পাচ্ছি যিনি কিন্তু সরাসরি একজনের সাথে কথা বলছেন। ঠিক আছে, কি এই ধরনের বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা কিন্তু অন্যকে বুঝতে পারে
এবং অন্যকে নিজের সম্পর্কিত বোঝাতেও পারে, ঠিক আছে? এই রকম একটা ক্ষমতা কিন্তু তাদের মধ্যে থাকে। ওকে, এরপর চলে যাচ্ছে যৌক্তিক বা গাণিতিক বুদ্ধি সম্পন্ন। বুঝতেই পারছি যারা লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স যাদের থাকবে, যারা গাণিতিক যে কোনো রকম সমস্যার সমাধান করতে পারবে, তাদের মধ্যে এই ধরনের বুদ্ধি দেখতে পাওয়া যায়। সাধারণত বিজ্ঞানী, দার্শনিক প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বুদ্ধি থাকে। ওকে, ভাষাগত বুদ্ধি, ভাষাগত বুদ্ধি বা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। ভাষাগত বুদ্ধি তো থাকা মানে একটা অত্যন্ত উল্লেখযোগ্য ব্যাপার এটা বুদ্ধির মধ্যে। তার কারণ ভাষার মধ্যে দিয়ে তো মানুষ নিজের মনের ভাব প্রকাশ করতে পারে এবং অন্যের ভাবও সে বুঝতে পারে। সাধারণত লেখক, শিক্ষক, সুবক্তা এই ধরনের ব্যক্তিরা কিন্তু ভাষাগত বুদ্ধির অধিকারী হয়ে থাকে, ঠিক আছে? লেখক, শিক্ষক, সুবক্তা। তাহলে শিক্ষক যেমন ভাষাগত বুদ্ধির অধিকারী হয়ে থাকে, সেরকম কিন্তু আন্তঃব্যক্তি সম্পন্ন বুদ্ধির অধিকারী হয়ে থাকে বা ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সের কিন্তু অধিকারী হয়ে থাকে। এই দু ধরনের বুদ্ধি কিন্তু তাদের বেশি থাকে। আচ্ছা, প্রকৃতিগত বুদ্ধি। এই ধরনের বুদ্ধির মাধ্যমে ব্যক্তি জৈব এবং প্রাকৃতিক উপাদানকে চিহ্নিত করে পৃথককরণ করতে পারে। এছাড়া এই ধরনের বুদ্ধির সাহায্যে প্রকৃতির বিভিন্ন প্যাটার্ন, প্রকৃতির ঘটনাবলী তারা কিন্তু বুঝতে পারে। অবশ্যই আমাদের আর বলার অপেক্ষা রাখে না যে উদ্ভিদ বিজ্ঞানী, বাস্তুতন্ত্র বিজ্ঞানী, কৃষক এই ধরনের বুদ্ধির অধিকারী, তাই তো? আচ্ছা, এখানে আবার একটা কনফিউশন তৈরি হবে এর পরবর্তী ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল বুদ্ধি বা ইন্টেলিজেন্স। ইন্ট্রাপার্সোনাল কি? ইন্টারপার্সোনাল তো আমরা বুঝলাম আন্তঃব্যক্তি, যেটা হচ্ছে একজনের সাথে অপরজনের। আর ইন্টার অবশ্যই অন্ত হবে, এটা অস্ত হয়ে গেছে, অদন্তের নয় তয়, অন্ত হবে, ঠিক আছে? অন্তঃব্যক্তি বা ব্যক্তি মধ্যস্থ বুদ্ধি, এটা মাথায় রাখলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। ব্যক্তির মধ্যের যে বুদ্ধি অর্থাৎ নিজস্ব যে বুদ্ধি, সেটাই কিন্তু ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সে অন্তর্ভুক্ত হয়, তাই তো? সাধারণত ব্যক্তির নিজের আত্মসচেতনতা, সেলফ কনসেপ্ট এই ধরনের জিনিসগুলো কিন্তু তৈরি করার জন্য এই ধরনের বুদ্ধির দরকার হয়। এবং লাস্টের যেটা, সেটা অত্যন্ত উল্লেখযোগ্য এবং সহজ, আমরা পড়লেই বুঝতে পারবো, সেটা সঙ্গীত সংক্রান্ত বুদ্ধি বা মিউজিক্যাল বা রাইমিং ইন্টেলিজেন্স, ঠিক আছে? অর্থাৎ সঙ্গীত থেকেও বলা ভালো হচ্ছে যে ছন্দ সম্পর্কিত, ছন্দ, সুর, তাল এই ধরনের সম্পর্কিত একটা বুদ্ধি কিন্তু আমরা লাস্টে দেখতে পাচ্ছি। অবশ্যই সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার যারা প্রত্যেকেই কিন্তু এই ধরনের বুদ্ধির অধিকারী হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে একবার দেখে নিই প্রশ্নটার কি ছিল। প্রশ্নটা ছিল, একজন শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষণের স্টাইল অনুযায়ী বৈচিত্র্যপূর্ণ কাজের ব্যবস্থা করবেন। অর্থাৎ কি, শিক্ষণের জন্য একই ক্লাসে একই শিক্ষণের জন্য বৈচিত্র্যপূর্ণ কাজের ব্যবস্থা করবেন। এটা কিন্তু ভীষণ মানে বোঝার একটা খুব দরকার। একই কাজ করবে অর্থাৎ একই লেসন হয়তো করছে এবং তার জন্য বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন ধরনের কাজের ব্যবস্থা করবেন। গার্ডেনার কিন্তু বলেছেন যে শিক্ষকদের শিক্ষাদানের ক্ষেত্রে কোনো একটি বিষয় শিক্ষা দেওয়ার সময় শিক্ষক দেখবেন যে যাদের মধ্যে ভিজুয়াল বুদ্ধি বেশি রয়েছে তাদের ক্ষেত্রে ছবি এঁকে বোঝাতে পারেন। যাদের ক্ষেত্রে ভাষাগত বুদ্ধি বা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বেশি রয়েছে তাদেরকে তিনি নোটস দিতে পারেন, রেফারেন্স বইয়ের কথা বলতে পারেন, তারা কিন্তু পড়ে সেই ভাষাটা বুঝে তাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। অন্যদিকে যাদের মধ্যে আবার যুক্তিগত বুদ্ধি বেশি রয়েছে তাদেরকে যুক্তি দিয়ে ব্যাপারটা কিন্তু বোঝাতে পারেন। অর্থাৎ কি, গার্ডেনারের বক্তব্য হচ্ছে এই ধরনের বুদ্ধি, এই 8 ধরনের বুদ্ধি আমাদের কাজে লাগানো হয়ে থাকে। 8 ধরনের বুদ্ধি কিন্তু বিভিন্ন ব্যক্তি বিশেষে, আমরা ব্যক্তিগত পার্থক্যের কথা আগে দেখেছিলাম, সেই ব্যক্তিগত পার্থক্য অনুসারে কিন্তু 8 ধরনের বুদ্ধি বিভিন্ন লোকের কাছে কম বেশিভাবে থাকে। সুতরাং যার যে বুদ্ধি বেশি থাকবে সেই বুদ্ধিকে কাজে লাগানোই কিন্তু শিক্ষকের উদ্দেশ্য শিক্ষণের ক্ষেত্রে। সেই জন্যই কিন্তু এখানে কিন্তু গার্ডেনারের একটা মানে কি বলবো গুরুত্বপূর্ণ কথা যে
একজন শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষণের সময় অবশ্যই কিন্তু একটি বিষয়কে কেন্দ্র করে যখন শিক্ষণ দিচ্ছে একই বিষয়ের জন্য কিন্তু একাধিক বৈচিত্র্যপূর্ণ কাজের ব্যবস্থা করবেন। আর এটাও বলা বাহুল্য যে আমরা কিন্তু একটা অ্যাক্টিভিটি লার্নিংয়ের মধ্যে যখন যাব, একাধিক কাজ যখন হবে ক্লাসের মধ্যে, অবশ্যই সেটা আরও বেশি আকর্ষণীয় হবে এবং যে যে কাজে অভ্যস্ত হবে, যার যে বুদ্ধি বেশি থাকবে সে সেই কাজে আকৃষ্ট হবে এবং সে কিন্তু সেই কাজের মধ্যে দিয়ে অ্যাক্টিভিটি লার্নিংয়ের মধ্যে দিয়ে তার কিন্তু শিক্ষণ সম্পূর্ণ হবে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 5 নম্বর প্রশ্নে, শৈশবাবস্থা হয় কত বছরে? জন্ম থেকে 4, জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত, জন্ম থেকে 7 বছর, উপরে কোনোটাই নয়। এটা কিন্তু আমরা অনায়াসে বুঝতে পারছি চাইল্ডহুড, শৈশব অবস্থা, যেটা কিন্তু আমরা বোঝা যাচ্ছে তো নিশ্চয়ই শৈশব অবস্থা, যেটা কিন্তু আমরা আগের দিন ক্লাসে অর্থাৎ সানডের যে ক্লাস হয়েছিল সেটাতে কিন্তু আমরা দেখে নিয়েছি। বিকাশের যে বৃদ্ধি বিকাশ সম্পর্কিত যে ধারণা সংক্রান্ত ক্লাসটা হয়েছিল, প্রথম ক্লাস আমাদের সিডিপি সিরিজে, সেটাতে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম বিকাশের পর্যায়গুলো। সুতরাং আর কিন্তু ভুল হওয়ার কোনো কথাই নয়। চাইল্ডহুড কার মধ্যে থাকছে? জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে? তাও আমরা আজকে একবার বিকাশের পর্যায় সংক্রান্ত ব্যাপারটা একবার দেখে নিচ্ছি যে বিকাশের পর্যায় কিন্তু সাধারণত 5টি ধাপে হয়ে থাকে, ঠিক আছে? একটা কি জন্ম পূর্ব সময়কাল বা প্রাক জন্ম, জন্ম থেকে 9 মাস আগে, যেটা কিন্তু আমরা আজকের প্রথম প্রশ্নেই পেয়েছিলাম। বিকাশ শুরু হয় কখন থেকে? বিকাশ শুরু হয় জন্ম পূর্ব সময়কাল থেকেই কিন্তু বিকাশ শুরু হয়ে যায়, সেটাও কিন্তু একটা স্টেজ। ওকে, আচ্ছা, বিকাশের পরবর্তী স্টেজ অর্থাৎ শৈশব অবস্থা, যেটার কথা এখন আমাদের হচ্ছে, জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত থাকে। সংবেদন চালকমূলক স্তর, যেটাকে বলা হয় সংবেদনই বা সেন্সাসই কিন্তু মূল চালিকা শক্তি থাকে, তাই তো? এই যে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে শিশু কিন্তু হাত দিয়ে যে কোনো কিছু ধরে অনুভব করে বোঝার চেষ্টা করে এবং পরবর্তীতে সে কিন্তু মুখে দেয় জিনিসপত্র। কেন সব থেকে বেশি মুখে দেয়? তার কারণ হচ্ছে সে সেন্সেস দিয়ে কোনো জিনিস কিন্তু বোঝার চেষ্টা করে। চাইল্ডহুড, এর পরবর্তীতে চাইল্ডহুড 2 থেকে 6 বছর বয়স, যেটা প্রি স্কুল এজ, ভীষণ ইম্পর্টেন্ট। প্রি স্কুল এজ বারবার প্রশ্নে আসে, সেটা কিন্তু চাইল্ডহুডের মধ্যে পড়ছে। আর পরবর্তী পারলে 6 থেকে 11 বছর, যেটা হচ্ছে গ্যাং এজ, এবং কৈশোর হচ্ছে 12 থেকে 19 বছর পর্যন্ত, যেখানে একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়, যেটা কিন্তু একটা আমরা বলেছিলাম কি ঝড় ঝঞ্ঝার কাল, তাই তো? ঝড় ঝঞ্ঝার কাল বলেছিলেন স্ট্যানলি হল, কিন্তু আমাদেরকে এই কথাটা বলেছিলেন। সেই সময় কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি কিশোরাবস্থা। কিশোরাবস্থার মুখ্য সমস্যা হয় কিসে? শারীরিক বিকাশের সমস্যা, সময় যোজনের সমস্যা, সংবেদাত্মক সমস্যা, বা উপরের সবকটা। অবশ্যই আমরা কিন্তু জানি কৈশোর অবস্থায় নানা ধরনের সমস্যা তৈরি হয়, আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়, শারীরিক দিক থেকেও তাদের একটা বিকাশ, অদ্ভুত ধরনের একটা পরিবর্তন আসে, তাই তো? সেই জন্য একটা কিন্তু সমস্যা তৈরি হয় এবং সকলের সাথে সকলের একটা যোগাযোগেরও একটা সমস্যা তৈরি হয়। অবশ্যই কিন্তু উপরোক্ত সবকটাই হয়ে যাবে অ্যান্সার। হ্যাঁ, সংবেদাত্মক মানে হচ্ছে যে আবেগের দিক থেকেও কিন্তু একটা, সংবেদনগত দিক থেকেও কিন্তু একটা সমস্যা তৈরি হয়। কৈশোর পর্যায়ে যারা থাকছে তাদের কিন্তু একটা অদ্ভুত ধরনের আবেগ তৈরি হয়, যে কোনো জিনিস নিয়ে কিন্তু আলাদা করে আবেগ তৈরি হয়, ঠিক আছে? যেটা আমরা বাঙালিরা প্রত্যেকেই বোধহয় 18 বছর বয়স কবিতাটা পড়েছিলাম, তো সেখানে কিন্তু আমরা দেখেছিলাম 18 বছর বয়স কবিতায় কবি কিন্তু খুব সুন্দরভাবে কৈশোরের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু তুলে ধরেছিলেন, তাই তো? 18 বছর বয়সে ঠেকিয়ে রাখা যায় না, কাউকেই ঠেকিয়ে রাখা যায় না, তারা কিন্তু এগিয়ে চলে, সব কিছুতেই কিন্তু তারা এগিয়ে যায়। তারা যেমন সহজে বিমর্ষও হয়ে পড়ে, আবার সহজে উত্তেজনার বশে কিন্তু অগ্রপশ্চাৎ কিছু বিবেচনা না করেই তারা এগিয়ে যায়। তারা অবশ্যই বলাই বাহুল্য অত্যন্ত স্বার্থহীনভাবে এই বয়সের মানুষেরা কিন্তু সব থেকে বেশি কাজ করতে পারে। আমরা আরেকবার কিন্তু কৈশোরের বৈশিষ্ট্যগুলো একবার চট করে দেখে নেব। প্রথমত কি এর বয়সকাল হচ্ছে 13 থেকে 18 বছর, স্প্যান হচ্ছে 13 থেকে 18 বছর প্রায়। তো অ্যাক্টিভ প্রেয়ার গ্রুপ মেম্বার কিন্তু কৈশোরের শিশুদের বলা যেতে পারে। কৈশোর হলো ঝড়ঝঞ্ঝার কাল, যেটা আমরা বলছিলাম, স্ট্যানলি হল বলেছে, আইডেন্টিটি ক্রাইসিস এই সময় হয়ে থাকে। এই পর্যায়ের কিশোর কিশোরীরা অনেকগুলো সামাজিক, জৈবিক, ব্যক্তিগত নানা ধরনের পরিবর্তন কিন্তু হয়। ইমোশনালও একটা কিন্তু বড় পরিবর্তন হয়, তার কিন্তু মুখোমুখি হয়। এর জন্য তারা কিন্তু প্রচণ্ড অধৈর্য হয়ে পড়ে এবং তারা মাঝে মাঝে কিন্তু কি বলবো রেকলেস হয়ে যায় একেবারে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সকলে মাথায় রাখবে। সেটা কি?
সেটা হচ্ছে ট্রানজিশনাল স্টেজ। ট্রানজিশনাল স্টেজ কোনটা না, কৈশোর। ঠিক আছে, এটা কিন্তু সকলে মাথায় রাখবে। এরপর কি আমরা দেখব যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম অবশ্যই এতগুলো পরিবর্তন যখন আসছে তখন কিন্তু তাদের কথাবার্তা কেউই বুঝতে পারে না, ছোটরা বুঝতে পারে না বড়রা বুঝতে পারে। তার কারণ যুক্তির মধ্যে দিয়ে তারা তো চলতে আরম্ভ করে বটে, কিন্তু আবেগ তাদের অনেক বেশি কাজ করে। তারা কিন্তু ভবিষ্যৎ চিন্তা করে আজকের কাজ করে না, তারা বর্তমানে থাকে, বর্তমানেই তারা কিন্তু এগিয়ে যায়। অবশ্যই তাদের সাথে কিন্তু তাদের পরবর্তী বয়সীদের অর্থাৎ প্রাপ্তবয়স্কদের কিন্তু চিন্তাভাবনা একেবারেই মেলে না, সেজন্য অ্যাডজাস্টমেন্টের একটা কিন্তু বড় প্রবলেম তৈরি হয় এই পর্যায়ে চিন্তাভাবনা বিমূর্ত এবং যৌক্তিক হয়ে ওঠে। এর আগে কিন্তু মূর্ত চিন্তাভাবনার অধিকারী থাকে, আস্তে 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 ডেভেলপমেন্ট হতে হতে এই পর্যায়ে কিন্তু ফর্মাল অপারেশনাল স্টেজে তারা পৌঁছে যায় এবং তারা বিমূর্ত এবং যৌক্তিক চিন্তাভাবনা করতে শিখে যায়। চলে যাচ্ছে পরের প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি শিক্ষণে প্রভাব সৃষ্টিকারী শিক্ষক সম্পর্কিত উপাদান? আচ্ছা, শিক্ষক মানে এটা একটুখানি ইংলিশ থেকে বেঙ্গলি করা হয়েছে বলে একটু খটোমটো শুনতে লাগছে। শিক্ষক সম্পর্কিত উপাদান বলতে কি মনে হচ্ছে? শিক্ষক সম্পর্কিত উপাদান কি? অর্থাৎ শিক্ষকের দিক থেকে। আচ্ছা, আমরা শেষ থেকে দেখব বিষয়বস্তুর প্রকৃতি বা শিক্ষণ অভিজ্ঞতা। লার্নিং অভিজ্ঞতা থাকতে হবে। লার্নিং অভিজ্ঞতা তো রয়েছে, না হলে সে শিক্ষক হয়েছে কি করে? তাকে তো শিখতে হয়েইছে। পরবর্তীতে যাচ্ছি শিক্ষণের উপাদানের সংগ্রহ। উপাদান সংগ্রহ কিন্তু শিক্ষক করবে না, শিক্ষার্থী করবে। উপাদান কিন্তু সংগ্রহ শিক্ষক করবে না, শিক্ষার্থী করবে। তার কারণ শিক্ষার্থীকে শিক্ষক বলবে যে এই জাতীয় জিনিস তোমরা দেখতে পারো এবং এগুলো কিন্তু সংগ্রহ করে আনবে। তোমার চারপাশের পরিবেশে কটা জড়বস্তু তোমরা দেখতে পাচ্ছ, আমরা এটা ক্লাস 3-তে কিন্তু পড়িয়ে থাকি, তাই তো? কটা জড়বস্তু দেখতে পাচ্ছ, তার নাম লেখো, তার তালিকাভুক্ত করো, তার ছবি নিয়ে এসো, কিংবা তার কিছু কিছু উপাদান নিয়ে এসো, আমরা বলি তো। তাহলে এই ধরনের উপাদান সংগ্রহের কাজটা কিন্তু শিক্ষক মোটেই করে না। আগেরটাও হচ্ছে না, পরেরটাও হচ্ছে না। আচ্ছা, বসার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করো। এটা তো কোনো কথাই নয় যে বসার জন্য ব্যবস্থা গ্রহণ করাই শিক্ষকের একমাত্র শিক্ষা দানের জন্য একমাত্র উপাদান, সেটা তো হবে না। অবশ্যই যেটা পড়ে থাকতে বিষয়বস্তুর উপযুক্ত পাণ্ডিত্য যদি না থাকে শিক্ষকের, তাহলে কিন্তু এটা তো বলাই বাহুল্য যে সেখানে সে কি করে প্রভাব বিস্তার করতে পারবে। বিষয়বস্তু সম্পর্কে পাণ্ডিত্য থাকতে হবে এবং সেই টিচিং প্রসেসটা সম্পর্কেও, সেই বিষয়বস্তু কিভাবে শিক্ষা দিলে কিভাবে জয়ফুল লার্নিং করে তোলা যায় সেটা সম্পর্কেও একটা পারদর্শিতা কিন্তু তার থাকা দরকার শিক্ষকের। এখানে অপশানগুলো দেখে কিন্তু আমাদের একেবারে উপযুক্ত অপশান বা উপযুক্ত অ্যান্সার মনে হচ্ছে বিষয়বস্তু উপযুক্ত পাণ্ডিত্য, এটা কিন্তু হয়ে যাবে একেবারে সঠিক অ্যান্সার। ওকে, চলে যাচ্ছে পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন। রাজ্যভিত্তিক একক সঙ্গীত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রস্তুত করার ক্ষেত্রে শিক্ষক বালিকাদের অগ্রাধিকার দিলেন, এটিকে বলা যায় কি? লিঙ্গ বৈষম্য, বিশ্বের ধারা, বাস্তব ভিত্তিক দৃষ্টিভঙ্গি, প্রগ্রেসিভ চিন্তন। আচ্ছা, কি হবে? প্রগ্রেসিভ চিন্তন তো কখনোই হতে পারে না, শুধুমাত্র মেয়েরাই কিন্তু গান করতে পারে আর ছেলেরা গান করতে পারে না, এটা তো কোনো কথাই নয়। তাহলে এখনকার দিনের অরিজিৎ সিং এর কথাও আসতো না, আবার ওদিকে কুমার শানুর কথাও আসতো না, কিশোর কুমারের কথাও আসতো না, মোহাম্মদ রফির কথাও আসতো না। এগুলোও তো রয়েছে আমাদের চোখের সামনে, আরও ভুরি ভুরি উদাহরণ রয়েছে। তো যাই হোক, তো এই ধরনের চিন্তাভাবনা কিন্তু রয়েই গেছে আমাদের চোখের সামনে। এই ধরনের লেজেন্ডারি আর এই ধরনের লেজেন্ড মেল সিঙ্গার থাকা সত্ত্বেও এক অংশের কিন্তু সমাজের এখনো ধারণা যে বালিকারাই সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাবে, বালকেরা কিন্তু নয়। সেটা কিন্তু বাস্তব দৃষ্টিভঙ্গিও নয়, প্রগ্রেসিভ চিন্তনও নয়, আর বিশ্বের ধারা, সারা বিশ্বের যে এটা ধারা সেটাও কিন্তু বলা যায় না। সারা বিশ্বের ধারা কোথায়? নয় তো। তাহলে এতগুলো মেল সিঙ্গার আসতো কি করে? অবশ্যই লিঙ্গ বৈষম্য কিন্তু এর হয়ে যাবে অ্যান্সার। আর লিঙ্গ বৈষম্যের জন্যই কিন্তু এই ধরনের চিন্তাভাবনা করা হয়। আমরা লিঙ্গ বৈষম্য আজকে কিন্তু দেখেছি, জেন্ডার বায়াসের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু মানে বালিকারাই যে সাফার হয় বা মেয়েরাই যে সাফার হয় এরকম কিন্তু নয়। জেন্ডার বায়াসের ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু অনেক জায়গায় ছেলেরাও সাফার হয়ে যায়, এটা কিন্তু তার একটা অন্যতম উদাহরণ। ঠিক আছে, চলে যাচ্ছে পরের প্রশ্নে। কোন বয়সে প্রাপ্তবয়স্কদের দেখে ভাষার চিহ্ন চিনে নিতে পারে শিশু? কোন বয়সের শিশুরা? 4 থেকে 5 মাসের শিশু, 8 থেকে 9 মাসের শিশু,
5 থেকে 7 মাসের শিশু বা 3 মাসের শিশু? উত্তর কি হবে? উত্তর খুবই সোজা, উত্তর হয়ে যাচ্ছে 8 থেকে 9 মাসের শিশু কিন্তু প্রাপ্তবয়স্কদের দেখে ভাষার চিহ্ন শিখে নিতে শুরু করে দেয়। আর এই বিষয়ে আমরা একটা আলোচনার পরিপ্রেক্ষিতে একটা কথা কিন্তু আমরা বলে নিতে পারি, ভাষার বিকাশ সব থেকে বেশি কোন স্তরে হয়ে থাকে? ভাষার বিকাশ সব থেকে বেশি কিন্তু কোন সময় হয়ে থাকে? অবশ্যই প্রারম্ভিক বাল্যে। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছে শেষ প্রশ্নে। শেষ প্রশ্ন হচ্ছে, সৃজনশীল ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষার জন্য নিম্নলিখিত কোন উপায়টা সব থেকে বেশি প্রভাবশালী হবে? ক্লাসের মনিটর বানিয়ে দেওয়া উচিত, না খেলাধুলায় বিশেষ স্থান দেওয়া উচিত, না বিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেতা বানানো উচিত, না সৌহার্দ্য বাড়ানো উপলক্ষে উপদেশ দেওয়া উচিত? সৃজনশীল ছাত্র কাদের বলে? অবশ্যই যারা কিন্তু নতুন কিছু তৈরি করতে দক্ষতা নিয়ে আসতে পারে, অর্থাৎ সাধারণের থেকে অনেক বেশি দক্ষ হয় তারা নতুন কিছু তৈরির ক্ষেত্রে। ঠিক আছে, সেই ধরনের ছাত্রছাত্রীকে সৃজনশীল ছাত্র বলে। অবশ্যই ক্লাসের মনিটর বানানোতে তার কোনো রকম কিন্তু উপযোগিতা হবে না। আবার অন্যদিকে সৌহার্দ্যের বাড়ানোর জন্য যে উপদেশ দেওয়া হবে তাতে কি তার সৃজনশীলতা কি বাড়বে না? আর ছাত্র ইউনিয়নের লিডার হয়ে সে কি করবে? তার সৃজনশীলতা অবশ্যই বাড়বে না। এটাই কিন্তু একমাত্র অপশন যেটা কিন্তু এক্ষেত্রে হবে। এইবার একটা প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে যে খেলাধুলায় বিশেষ স্থান দেওয়ার মধ্যে সৃজনশীলতার কি সম্পর্ক রয়েছে? কোনো কিছু নতুন কিছু তৈরি করা? হ্যাঁ, খেলাধুলাও কিন্তু একটা সৃজনশীল কাজের মধ্যে পড়ছে। সেখানেও কিন্তু একটা ক্রিয়েটিভিটি দরকার। শুধুমাত্র শারীরবৃত্তীয় কৌশল কিন্তু খেলাধুলায় এগিয়ে নিয়ে যাবে না। শারীরবৃত্তীয় বুদ্ধি যেমন তার দরকার, আমরা গার্ডেনারের কথা তো পড়ছিলাম, বিভিন্ন ধরনের বুদ্ধি, শারীরবৃত্তীয় বুদ্ধি তার যেমন দরকার তেমনই কিন্তু তার কৌশল বা লজিক্যাল দিকটাও কিন্তু অনেক বেশি দরকার। সুতরাং সৃজনশীল ছাত্রছাত্রীদের মধ্যেও কিন্তু খেলাধুলোয় পারদর্শী বেশ কিছু ছাত্রছাত্রীদের কিন্তু আমরা পেয়ে যাই। এক্ষেত্রে আমরা কিন্তু সৃজনশীল ছাত্র সম্পর্কে, ক্রিয়েটিভ ছাত্র সম্পর্কে, ক্রিয়েটিভিটি সম্পর্কে একটু জেনে নিই। সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি নিয়ে ব্যাখ্যা করতে গেলে সাধারণ ব্যক্তি এবং মনস্তত্ত্বদের মধ্যে অনেক বেশি পার্থক্য দেখা। সাধারণ মানুষ কি মনে করে? বিজ্ঞান, শিল্প, সাহিত্য, খেলাধুলা প্রভৃতির মধ্যে অসাধারণ নতুন কিছু প্রকাশ ঘটানোই হলো সৃজনশীলতা। আর যিনি প্রকাশ করছেন তিনি হলেন সৃজনশীল ব্যক্তি। মনস্তত্ত্ববিদদের মতে কিন্তু ব্যক্তি যদি নিজস্ব আচরণ, চিন্তাভাবনা এবং প্রতিক্রিয়ার মধ্যে কিছুর উন্মেষ ঘটাতে পারে, সবসময় যে খেলাধুলা বা ওরকম মধ্যে কিছু করতে হবে তা নয়। একই কাজ করছে, সকলে পড়ছে, সকলেই লেসন করছে, সকলেই কিন্তু একটা জিনিস তৈরি করছে, তার মধ্যে রেগুলার কাজের মধ্যেও যদি তার অন্য ধরনের চিন্তা ভাবনা, প্রতিক্রিয়া এবং নিজস্ব কিছু আচরণ, নিজের কিছু ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়, তখনই কিন্তু আমরা কিন্তু তাকে সৃজনশীলতার লক্ষণ হিসেবে গণ্য করব। এবং সৃজনশীলতার ব্যাখ্যা হিসেবে মনোবিদদের মধ্যে মতভেদ থাকা সত্ত্বেও আসুবেল একটি সংজ্ঞা দিয়েছেন, সেটি আমরা কিন্তু গ্রহণ করে নিই। সেটা কি? যে একজন সৃজনশীল ব্যক্তি বিরল এবং এক মৌলিক ক্ষমতার অধিকারী, যা মানুষের কোনো আচরণের ক্ষেত্রে তার সম্পূর্ণ নতুন একটা পথের সন্ধান দেয়। অর্থাৎ মানুষের যে রেগুলার আচরণ তার মধ্যে একটা সম্পূর্ণ নতুন পথের সন্ধান দেয়। এই ক্ষেত্রে আচরণ অন্যান্যদের আচরণের থেকে অবশ্যই গুণগতভাবে পৃথক হয়। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, গুণগতভাবে। কোয়ালিটির দিক থেকে কিন্তু তার আইডিয়া, তার কি বলবো, ক্রিয়েটিভিটি, কনসেপশন সব কিছুই কিন্তু আলাদা হয়ে থাকে। এখানে দুটো গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হচ্ছে অভিনবত্ব এবং সৃজনশীলতাকে সমতুল্যভাবে বিবেচনা করা হয়েছে মনোবিদ্যার মধ্যে। ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতা এবং অভিনবত্বকে কিন্তু সমতুল্যভাবে, পুরনো কাজটাকে নতুনভাবে করে তোলাটাকেও কিন্তু এখানে সৃজনশীলতার মধ্যে ফেলা হয়। সৃজনশীল ক্ষমতার সূচক হিসেবে ব্যক্তির বিশেষ ধরনের কর্মফলকে বা উৎপাদনকে, অর্থাৎ ক্রিয়েটিভ প্রোডাক্টকে কিন্তু বিবেচনা করা হয়েছে। অভিনবত্ব সৃজনশীলতার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা আমরা একটু আগেই বলছিলাম। সৃজনশীল ব্যক্তিদের চিন্তাধারা সাধারণ ধর্মী ব্যক্তিদের থেকে অনেক অংশে আলাদা হবে। ঠিক আছে, এখানে আবার মারি বলেছেন যে সৃজনশীল ব্যক্তিরা এমন কিছু উৎপাদন করেন, তার মধ্যে এমন কিছু মৌলিক চিন্তাধারা দেখা যায় যেগুলো অপরের সৃষ্টি করতে পারে না। সৃজনশীল ব্যক্তি যা সৃষ্টি করেন তার মধ্যে উপযোগিতামূলক বৈশিষ্ট্য কিন্তু বজায় থাকে। উৎপাদিত বস্তু সমাজের কিন্তু কল্যাণে আসে অনেক সময়। ঠিক আছে,
তো এই ছিল মোটামুটিভাবে আজকে ডেলি ডোজ। আজকে কিন্তু প্রত্যেক কটা প্রশ্ন আলাদা আলাদা চ্যাপ্টার থেকে প্রায় নেওয়া হয়েছে এবং প্রত্যেক কটা চ্যাপ্টার সম্পর্কিত একটা বিশেষ বৈশিষ্ট্যগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। সঙ্গে থাকো লার্ন টুডের আমাদের প্রত্যেকটা সাবজেক্ট সিরিজও কিন্তু শুরু হতে চলেছে খুব শিগগিরই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের সাথে তোমরা ফেসবুক পেজেও যুক্ত হতে পারো, এছাড়া আমাদের ওয়েবসাইটও রয়েছে, তোমরা সেখানেও গিয়ে কিন্তু আমাদের সম্পর্কিত একটা বিস্তারিত ধারণা পেতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই নতুন হয়ে থাকতে চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করো। আমরা ডেলি ডোজ নিয়ে আবার পরবর্তী দিনে চলে আসবো নতুন কোনো সাবজেক্ট নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।